This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পয়লা বাইশ কথাটা আগে শুনেছেন? শোনা শোনা লাগছে। পয়লা বৈশাখের সঙ্গে মিল খুঁজছেন তো? লাভ নেই। আসলে সবার শোনার কথাও নয়, কারণ সবার তো আর আপনাদের ওখানে যাতায়াত নেই। পয়লা বাইশ হচ্ছে প্রেসিডেন্সি জেলের একটা কুঠুরির নাম, কিন্তু পয়লা বাইশ এটা কীরকম নামকরণ? আসলে ব্রিটিশ পিরিয়ডের নামকরণের এটা একটা ধারা, জানেন তো? এই পয়লা বাইশ মানে হচ্ছে পয়লা নম্বর রোয়ের 22 নম্বর কুঠুরি, ইংরেজিতে যাকে বলে 1/22। তিলোত্তমাকে ধর্ষণ আর খুনে কলকাতা পুলিশ যাকে অপরাধী বলে ধরেছে, সে এখন ওই কুঠুরিতে রয়েছে। প্রতিবেশীরাও অবশ্য বেশ ওজনদার। রেশন দুর্নীতিতে ধৃত প্রাক্তন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর শিক্ষার নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুপাশে রয়েছে। এবার তাতে সঞ্জয়ের মান বাড়লো নাকি ওই হেভিওয়েটদের মানহানি হলো, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন রসিকতা চলছে। চলুক, এ কাজ যার যা কাজ আর কি, কিন্তু বাস্তব পরিস্থিতি সেটা তো বেশ জটিল। ওই সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট হবে, আজ হওয়ার কথা থাকলে হয়নি, কাল হবে। তার মানে কোথাও গিয়ে তার মুখের কথায় এই তদন্তকারী সংস্থার লোকজন, তদন্তকারীরা তারা বিশ্বাস করছেন না। তার মানে কি সঞ্জয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সাহায্য করছে না? তাহলে কি সিবিআই এর সঞ্জয়কে অপছন্দ, নাকি সঞ্জয়ের সিবিআইকে অপছন্দ? মানে দেখুন, এই গোটা বিষয়টার বলার কারণ তো একটাই, এই কলকাতা পুলিশের সাথে এই সঞ্জয় কত সহযোগিতা করেছিল বলুন তো। কলকাতা পুলিশ রাত 11:15 এফআইআর করেছিল। সেটাই নিয়ম কিনা সেটা সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে, তারা দেখুক। কিন্তু ওই দিকে দেরি হয়ে গেছে বলে সঞ্জয় কিন্তু এই দিকে দেরি করায়নি। খেয়াল করে দেখুন, এফআইআর হওয়ার কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছিল। এমনকি তাকে খুঁজে বার করতে পুলিশকে খুব একটা কষ্ট যাতে না পেতে হয় সেজন্য একদম রেডি হয়ে অপরাধ স্থলের কাছাকাছিই ছিল। পুলিশের সুবিধার জন্যই হয়তো নিজের ওই ব্লুটুথ হেডফোনটা ওই সেমিনার কক্ষে ফেলে এসেছিল। একদম প্রত্যেকটা জায়গায় ক্লু ছাড়তে ছাড়তে গেছিল আর কি, যে সেমিনার রুম ঘটনাস্থল বলে পুলিশ আমাদের জানিয়েছে। শুধু তাই নয়, সঞ্জয় নাকি সিসিটিভিতেও মুখ দেখিয়েছে, মাথায় টুপি বা ওই জাতীয় কিছু দিয়ে ঢেকে মুখটাকে আড়াল করার চেষ্টা করেনি, বরং এমনভাবে দাঁড়িয়েছে যাতে ক্যামেরায় তার মুখটা স্পষ্ট বোঝা যায়। পুলিশকে কতটা সহযোগিতা করেছে ভাবা যায় বলুন তো। পুলিশ জানিয়েছে যে সঞ্জয়কে জিজ্ঞেস করা মাত্র সে সব কথা স্বীকার করে নিয়েছে, এমনকি নিজের জন্য শাস্তি কী হবে সেটাও বলে দিয়েছে, ফাঁসি চেয়েছে, ফাঁসি। এবার সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চেয়েছেন, প্রধানমন্ত্রীকে তাই নিয়ে চিঠিও দিয়েছেন। 15 দিনে এই সব মামলা নিষ্পত্তি করার দাবি জানিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ওই 7 দিনে একদম এনকাউন্টারকে একদম আইনসিদ্ধ করে দেওয়ার দাবি টাবি তুলেছিলেন। তারপরে অবশ্য 50 দিনে মামলার নিষ্পত্তির ফর্মুলা দিয়েছেন, যাতে আমাদের ঘুলিয়ে না যায় না। মানে এত দাবি, সমস্ত কিছু তো চলছে। কে কি চেয়েছেন, কবে চেয়েছেন, কতটা চেয়েছেন, তার জন্য কুণাল ঘোষ আছেন, তিনি একদম টুইট করে বুঝিয়ে দিয়েছেন কে কি চাইছেন, একদম 1, 2 করে করে। ইতিহাসের খাতায় যেরকম ছোটোবেলায় পয়েন্ট করে লিখতে বলতো না, সেরকম করে করে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন মৃত্যুদণ্ড, ফাঁসি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি চাইছেন চরমতরম ব্যবস্থা, মৃত্যুদণ্ড ব্র্যাকেটে এনকাউন্টার। তৃণমূল তারা চায় যথাযথ তদন্ত, কঠিনতম শাস্তি এবং মৃত্যুদণ্ড। আচ্ছা, কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের চাহিদা, এ তিনটে আলাদা আলাদা করে লিখলেন কেন? তিন পক্ষ কি আলাদা নাকি? আর তিনটে দাবিতেই তো ওই মৃত্যুদণ্ড চাওয়াটা কমন। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে একটা জিনিস এক্সট্রা আছে দেখলাম,
ওই যথাযথ তদন্তের কথাটা লেখা রয়েছে, সেটা বাকি দুজনের ক্ষেত্রে নেই। কেন নেই বলুন তো? বাকিরা কি তদন্তের ধার ধারছেন না? সেটাই বলে দিয়েছেন। মানে যাই হোক, কার মনে কি আছে আমি আপনি কি করে জানবো বলুন তো? নেহাত কুণাল ঘোষ মাঝে মধ্যে বুঝিয়ে দেন, তাই জন্য খানিকটা আমরা বুঝতে পারি, কিন্তু তার লেখাগুলো বেশ চোখ টানছে। আর কান টানছে ওই কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার বক্তব্যটা, যেটা তিনি আজকে বলেছেন, সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। আমি মানে একদম সিরিয়াসলি বলছি, আমি শিওর এই যে সেন্টেন্সটা না, এটা একদম ওই সিনেমার যেরকম হিট ডায়ালগ হয়, এটা কিন্তু আগামী দিনে বহুবার ব্যবহৃত হবে, লোকের মুখে মুখে ফিরবে। সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। বাম জমানায় হেতাল পারেখ হত্যা মামলায় ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়েছিল, আপনাদের মনে আছে? সেটা অত্যন্ত একটা নক্কারজনক ঘটনা ছিল। খুন, একটা বাচ্চা মেয়ে, খুন, ধর্ষণ, মানে যা যা হয়, মানুষজন একই রকম উতলা হয়েছিল। কিন্তু আলটিমেট সেই মামলাটা নিয়ে, সেই মামলার ফয়সলাটা নিয়েও কিন্তু অনেক প্রশ্ন ছিল নাগরিক সমাজে। এবার তৃণমূলের ওই কারামন্ত্রীর মুখে ধনঞ্জয়ের নামটা যখন শুনতে পেলাম, এবং সেটা যে পরিপ্রেক্ষিতে উঠে এলো, তাতে তো অনেক রকম সংশয় মনের মধ্যে ঘোরাফেরা করতে শুরু করলো। এটা তো অন্তত বুঝতে পারলাম যে তিনি ওই ধনঞ্জয় দোষী না নির্দোষ সেই নিয়ে যে বিরাট একটা দ্বন্দ্ব, যে একটা দীর্ঘদিনের ডিবেট, বিতর্ক চলে এসেছিল ওই বামামূল থেকে আজ অবধি চলছে, সেটাকে তিনি বাঁচিয়ে তুললেন। এবং ধনঞ্জয়ের দোষী না নির্দোষ এই দুই পক্ষের মধ্যে তিনি কোন দিকে, তার একটা ইঙ্গিত দিয়ে দিলেন। এটা তার ডেফিনেটলি ব্যক্তিগত ধারণা, কিন্তু তার সাথে আবার তিনি সঞ্জয়কে মিলিয়ে দিলেন কেন? সঞ্জয়, ধনঞ্জয়, ওই উচ্চারণে মিল রয়েছে সেই জন্যে, নাকি অন্য কোনো কারণ রয়েছে? তবে আরেকটা জিনিস এই ধনঞ্জয় আর সঞ্জয়ের মধ্যে কমন রয়েছে, সেটাও একই রকম শুনতে লাগে, সংশয়। ধনঞ্জয়, সঞ্জয়, সংশয়। আমরা কেউই চাই না যে আসামি পালিয়ে যান, কিন্তু আমরা চাই সঞ্জয় যেন ধনঞ্জয় না হয়। কারণ অতীত দিনে ধনঞ্জয়কে যেভাবে ফাঁসির কাঠে ঝুলতে হয়েছিল, তার অনেক পয়েন্ট এখন বেরিয়ে আসছে। তাতে দেখা যাচ্ছে যে ধনঞ্জয় অতটা দোষী ছিল কিনা সন্দেহ। তাই আমরা, মাননীয় মুখ্যমন্ত্রীও চেয়েছেন, আমরাও চাইছি যে অরিজিনালি ধরা যাক, দেখা যাক যে সঞ্জয় আদৌ দোষী কিনা, না সঞ্জয়ের পেছনে আর কেউ আছে। অত্যন্ত স্পষ্ট একটা বক্তব্য। কি চাইছেন, কেন চাইছেন, কার কাছে চাইছেন, সবটা পরিষ্কার। দেখুন, চন্দ্রনাথ সিনহা তিনি মন্ত্রী হতে পারেন, তৃণমূল নেতা হতে পারেন, কিন্তু ব্যক্তিগত মতামত দেওয়ার তো 16 আনা অধিকার তার রয়েছে। এবার সেখানে সঞ্জয় সম্পর্কে তো আরও বেশি করে রয়েছে, তাই না? কারণ সঞ্জয় তো এখন তার হেফাজতে। যতদিন রাজ্য পুলিশের হেফাজতে ছিল, সেটা তো ছিল পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হেফাজত। তারপর সিবিআই হেফাজতের অর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেফাজত, কারণ সিবিআই প্রধানমন্ত্রীর অধীনে কর্মীবর্গ দফতরের আওতায় আসে। এবার তিনি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার হেফাজতে। সঞ্জয় চন্দ্রনাথ সিনহাকে কাদের কাদের পাশে বসিয়ে দিল, এবার খেয়াল করে দেখেছেন? এবার তার ফলে তার একটা কৃতজ্ঞতাবোধ তো থাকতেই পারে, এরকম মানুষ যে তাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল, সে যাতে অবিচারের শিকার না হয়, তার জন্য তো এইটুকুনি আশা করতেই পারেন চন্দ্রনাথ সিনহা, তাই না? সেজন্যই তো সঞ্জয়কে পার্থ এবং জ্যোতিপ্রিয়র পাশের সেলে রেখেছে কারা দফতর। এটা খুব সরলীকৃতভাবে বলা হলো, হয়তো অত 7-5 তারা ভাবেনি, কিন্তু এই মুহূর্তে ঠিক যেরকম গুরুত্বপূর্ণ বন্দী পার্থ চট্টোপাধ্যায় বা জ্যোতিপ্রিয় মল্লিক, কারা দফতরের চোখে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ যে সঞ্জয়, সেটা বুঝতে কিন্তু এতটুকু অসুবিধা হচ্ছে না। কিন্তু বিরোধী বিজেপি, তাদের কী হবে? সব সাধু উদ্যোগেই তো তাদের খুঁত খোঁজাটা একটা স্বভাব হয়ে দাঁড়িয়েছে। বিজেপি কিন্তু এ ব্যাপারে সন্দেহ শুরু করে দিয়েছে, জানেন তো? তারা সন্দেহ করছে জেল হেফাজতে হয়তো সঞ্জয়কে ধনঞ্জয় করা হতে পারে, মানে সোজা বাংলায় তার জীবন সংশয় হতে পারে। আর তাই জন্যেই সঞ্জয়ের নিরাপত্তার দাবি জানিয়েছে তারা। এবার ভাবুন,
সঞ্জয় এই মুহূর্তে কত বড় একজন ভিআইপি হয়ে দাঁড়িয়েছে। একজন মন্ত্রী, কারামন্ত্রী, যার হেফাজতে সে রয়েছে, সে আদৌ ওখানে থাকার যোগ্য কিনা, মানে তার যৌক্তিকতা আছে কিনা, তার সেরকম দোষ করেছে কিনা, সেই নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। আর ওই জায়গায় জেলের মধ্যে তার মতো শুভানুধ্যায়ীর হেফাজতে থাকা অবস্থাতেও সঞ্জয় যাতে নিরাপত্তা পায় তার জন্য দাবি তুলছে বিজেপি। রাজ্যের মন্ত্রী নন, তিনি এখন রাজ্যের কারামন্ত্রী। তার এই বক্তৃতার মধ্যে আপনারা বিপ্লব খুঁজেন না, আমি এর মধ্যে ষড়যন্ত্র দেখছি। কারামন্ত্রী যদি বলেন সঞ্জয় ধনঞ্জয় হতে পারে, তার মানে ধনঞ্জয়কে ক্ষুদিরাম বানানো, সঞ্জয়কে ক্ষুদিরাম বানানোর কাজ কারামন্ত্রী নিজেই হয়তো করতে চাইছেন। যদি সঞ্জয় রায়ের কারাবাসে থাকাকালীন কোনো বিপদ ঘটে যায়, তা আরও বড় ধরনের বিপর্যয়। কারণ যেভাবে এই রাজ্য সরকার তথ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার খেলায় নেমেছে, তাতে এই সরকারের উপর কোনো ভরসা নেই বা সঞ্জয় রায়ের সুরক্ষা নিশ্চিত নয়। কারণ এই তদন্তের শিখরে পৌঁছানোর জন্য সঞ্জয় রায়কে বেঁচে থাকতে হবে। হতেই পারে। ফলে তদন্ত, আমরা তো বলছি যে সিবিআই এখনো পর্যন্ত কেন খালি হাতে ঘুরে বেড়াচ্ছে? একজন মাত্র অ্যারেস্ট হয়েছে, সেটা তো কলকাতা পুলিশের অ্যারেস্ট করা, মমতা ব্যানার্জির পুলিশের অ্যারেস্ট করা। তাহলে সিবিআই এর হাতে এতদিন ধরে রইলো, 10-11 দিন হয়ে গেল, সিবিআই কি করলো? দেখুন, তার মানে তদন্তেরও ওরা হয়ে গেছে, বুঝলেন তো? এই হচ্ছে মুশকিল। এবার যে মুহূর্তে এই বিষয়টা এসে দাঁড়ায়, তখন তো তাদেরও নিজেদের আত্মপক্ষ সমর্থন করতে কিছু না কিছু বলতে হয়। সেটা সিবিআই খুব ভালো জানে। কারণ এই যে এটা রাজ্যের, এটা কেন্দ্রের, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, অন্তত বাংলার ক্ষেত্রে যে যে অভিযোগগুলো ওঠে, সেটা তো তারা এতগুলো তদন্ত এখানে করছে, এ সম্পর্কে একদম বিলক্ষণ তাদের অভিজ্ঞতা হয়ে গেছে। তারা জানে আগের থেকে কি কি গিয়ে রাখতে হবে। তারা তাদের মতো করে গিয়ে রেখে দিয়েছে। তারা প্রথমেই বলটা পুলিশের কোর্টে ঠেলে দিয়েছে, বলেছে যে ওই যে অকুস্থলটা, সেই অকুস্থল ট্যাম্পার্ড হয়েছিল। অর্থাৎ কোথাও গিয়ে তারা যখন তথ্য প্রমাণ খুঁজতে গেছে, তখন সেটা তথ্য প্রমাণ নষ্ট হয়ে গেছে। সেটা কলকাতা পুলিশের জন্য হয়েছে। এবার যদি তথ্য প্রমাণই না থাকে, তাহলে 15 দিন কেন? তারা 25 দিন, 25 বছরে গিয়ে কিছু না খুঁজে বার করতে পারে। কুণাল ঘোষ আজকে যেটা বলছেন, সিবিআই কিন্তু আগে ভাগে তার জবাব দিয়ে রেখে দিয়েছে। এটা হচ্ছে অভিজ্ঞতার ফসল হচ্ছে এটা, জানেন তো। তবে প্রেসিডেন্সি জেলে আজ 1 ঘন্টার জন্য কুঠুরির বাইরে বের করা হয় সঞ্জয়কে। জেল সূত্রের খবর হচ্ছে অন্য বন্দীদের কুঠুরিতে বন্ধ করে রেখে তারপর সঞ্জয়কে বের করা হয়েছিল, যাতে সঞ্জয়ের ওপর কেউ হামলা করতে না পারে। দেখুন, এটা সতর্কতা হতে পারে, মনে হতেই পারে। যেভাবে গোটা রাজ্যের মানুষ, গোটা রাজ্য কেন, দেশের মানুষ, বিদেশে থাকা মানুষরা সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনায় পথে নামছেন, সুবিচার দাবি করছেন, তার মানুষের মধ্যে কতটা আবেগ, কতটা সবার মধ্যে একটা বিতৃষ্ণা জন্মেছে ভাবুন তো। ফলে কেউ সঞ্জয়ের ওপর, সঞ্জয় এটার মেন কালপ্রিট, এটা ধরে নিয়ে কেউ তার ওপর হামলা ঠামলা করতে পারে, এই আশঙ্কাটা রয়েছে। এরকমটাও তার মানে হতে পারে। দেখুন, আমরা এমন কিছু জানি না যে এমন কিছু নির্দিষ্ট করে আপনাদের সামনে তুলে ধরব, সবই হতে পারে। আমরা শুধু এটা বুঝতে পারছি যে যেহেতু তাকে এরকম নিরাপত্তার মধ্যে রেখে, বাকিদের আটকে রেখে তারপর তাকে বার করা হয়েছিল, তার মানে ভয়ে নিশ্চয়ই করা হয়েছিল যে সে বেরোলে এবং বাকিরাও সেই সময় যদি খোলা থাকে, কেউ না কেউ তার উপর হামলা করতে পারে, নইলে আর তাদের আটকে রাখা হবে কেন? আসলে এই ঘটনাটা এতবার, এত রকমভাবে মোচড় দিয়েছে, এই পাশ ওপাশ করেছে, এতজন এতবার বয়ান বদল করেছে, এই ঘটনাটা এটা কোনো কিছুই বোধহয় শেষ পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না, এটাই মনে হচ্ছে, জানেন তো। এমনকি শেষ হয়ে গেলেও মনে হবে শেষ হয়নি। ছোট গল্প, কুণাল ঘোষ তো এক্স স্যান্ডেলে পরের পোস্টে অনায়াসে আরও কয়েকটা লাইন বাড়িয়ে দিতে পারেন। মমতা ব্যানার্জি কী চান, অভিষেক ব্যানার্জি কী চান, দল কী চায়, চন্দ্রনাথ সিনহা কী চাইলেন, তার আগে সুখেন্দু শেখর রায় কী চেয়েছিলেন, এমনকি ওই নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় কী বলেছিলেন, এগুলো সব এরপর পর যোগ করে দিতে পারেন, একদম পয়েন্ট করে করে। দেখুন, এই ঘটনাটায় তাদের দলের মধ্যে থেকেই এত রকম পরস্পর বিরোধী মতামত উঠে আসছে না,
সেগুলো দেখে এমনিতেই বুঝতে পারবেন যে লোকজনের কিন্তু মাথা গুলিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। তাদের সামনে অন্তত একটা এরকম রেডি রেকনারটা থাকা উচিত। এক ঝলক দেখলো, দেখে বুঝে গেল আচ্ছা উনি ফরে ছিলেন, উনি এগেনস্টে ছিলেন, এরকম ব্যাপার আর কি। কার মতামত কার সঙ্গে মিশছে, কার সঙ্গে মিলছে, রাজনীতিতে এটাও কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমীকরণ। কারণ এগুলোর ওপর থেকেই আস্তে আস্তে কিন্তু পরবর্তী সময়ে রাজনৈতিক গতি প্রকৃতি কোন দিকে যাবে সেটা পরিষ্কার হয়ে যায়। এবং খেয়াল করে দেখুন, এটা এমন একটা বিষয়, এটাতে সরাসরি কোনো রাজনৈতিক যোগাযোগ খুঁজে পাওয়াটা এখন অবধি সহজ নয়। পাওয়া যাবে না বলছি, কিন্তু সহজ নয়। এবং সেই জায়গাটা যদি পুরো ব্যাপারটাই যদি ওয়ান সাইডেড গেম হয়ে যায়, পুরোটাই যদি শাসক দল খেলে ফেলে, তখন তো ব্যাপারটা আরেকটু জটিল হয়ে যায়। এই যে বিভিন্ন মতামতগুলো উঠে আসছে, যেগুলো লিখেছেন, যেগুলো লেখেননি, সেগুলো না হয় আমরা আমাদের এখানে TV9 বাংলায় শুনিয়ে দেবো আর কি। সুখেন্দু শেখর রায়, তৃণমূলের সাংসদ, তিনি তিলোত্তমার বিচারের দাবিতে ধর্ণা দিয়েছিলেন, আর সেখানে বলেছিলেন অন্য কোনো ঘরে খুন করে দেহটা সেমিনার রুমে আনা হতে পারে। পরে অবশ্য সোশ্যাল মিডিয়ায় পুলিশ কমিশনার আর সন্দীপ ঘোষকে হেফাজতে নিয়ে জেরা করার কথা বলেছিলেন। কত বড় দাবি ভাবুন তো, তৃণমূল সাংসদ, শাসক দলের সাংসদ, তিনি এরকম একটা বক্তব্য রাখছেন। এই জন্য তাকে হাইকোর্ট পর্যন্ত দৌড়দৌড়ি করতে হয়েছিল। তারপর পোস্ট মুছেছেন, কিন্তু আরেকটা পোস্ট করেছেন 1962 সালের ডিসেম্বরে RK লক্ষ্মণের আঁকা একটা ব্যঙ্গচিত্র। সেখানে একজনকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু গুজব ছড়ানোর জন্য নয়, সত্যি কথা বলার জন্য। আসলে ওই বছরটা ছিল চীন যুদ্ধের বছর। যুদ্ধকালীন পরিস্থিতিতে বিভিন্ন সময় বিভিন্ন লোককে নানা রকম বক্তব্য পেশের জন্য, মত প্রকাশের জন্য পুলিশ ধরপাকড় করছিল। এবার সেই পোস্টটা 62 পোস্ট এই 24 পোস্ট করে সুখেন্দু শেখর কি বোঝাতে চাইলেন? সত্যি কথা বলার জন্যই তাকে লালবাজার ডেকে পাঠিয়েছিল, তাকে হাইকোর্টে যেতে হয়েছিল। তিনি পোস্টগুলো মুছে দিয়েছেন, তার বক্তব্যগুলো মুছে দিয়েছেন সোশ্যাল মিডিয়ার থেকে। সেটা হয়তো চাপে পড়ে পুলিশ বা কোর্ট এড়াতে, হয়রানি এড়াতে। কিন্তু আসলে যেগুলো তিনি লিখেছিলেন বা যেগুলো তিনি মুছেছেন, সেগুলো সত্যি কথা ছিল। এই একটা কার্টুনের মাধ্যমে তিনি সেটাই কি বোঝাতে চাইলেন? এটাও তো বোঝার দরকার। শুধুই বিবেকের টান, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক অঙ্কও রয়েছে? এন্ড অফ দ্য ডে রাজনৈতিক নেতা তো, তাই না? আর রাজ্যের পুলিশ কমিশনার তিনি কি বলেছেন? তার বক্তব্যের বেশিরভাগটাই এই সোশ্যাল মিডিয়ায় তো রয়েছে বিভিন্ন জায়গায়, শুনে নিন। RG করের ওই হামলার রাতে পুলিশ কমিশনার বেশ রেগে মেগে প্রশ্ন তুলেছিলেন যে তারা কি কোনো কিছু করতে বাকি রাখছেন, তাদের কি কোনো গাফিলতি আছে? তারা কি একবারও বলেছেন যে একজনের বেশি সেখানে কেউ ছিল না? খেয়াল করে দেখুন, একজনের বেশি সেখানে যে কেউ ছিল না, একাধিক লোক ছিল না, এটা কি তারা একবারও বলেছেন? তারা খোঁজ করছেন, তদন্ত চলছে। মানে এক না একাধিক, সঞ্জয়ের সঙ্গে কে, এই বিতর্কটা কিন্তু বিভিন্ন বক্তব্যে বেশ কয়েকবার উঠে এসছে। মুখ্যমন্ত্রী শুদ্ধ বলেছেন। দেখুন, যারা এই বক্তব্যগুলো বেশি করে তুলছেন তারা কেউ আন্দোলনকারী ডাক্তার বা বিরোধী দলের কেউ নন। তাদের বক্তব্যগুলো আমরা আলাদা করে রেখে দিয়েছি। কিন্তু যারা এই একাধিক লোকের এটার সঙ্গে যুক্ত থাকার তত্ত্ব দিচ্ছেন, অথবা কোথাও গিয়ে এই সঞ্জয় রায় বা ব্যতিরেক আরও কেউ আছেন, এই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছেন, সঞ্জয় রায়কে বলির পাঁঠা করা হচ্ছে, এই বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছেন, তারা শাসক দল আর প্রশাসনের অংশ। এটা তাদের বক্তব্য, তাদের ব্যক্তিগত বক্তব্য। এটা সম্পর্কে মানে এটাকে কিভাবে নেবে সেটা পুলিশের বক্তব্য,
পুলিশের দেখার বিষয়, প্রশাসনের দেখার বিষয়, তাদের পার্টির দেখার বিষয়। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য থাকতে পারে না। আমরা শুধু একটা জিনিস বুঝতে পারছি, যদি কোনো জায়গায় সংশয় থেকে থাকে সেই সন্দেহের নিরসন হওয়া উচিত। আর দুই, বারবার যে জায়গার থেকে মানে এই রাজনৈতিক নেতারা বলছেন তো বলছেন, কিন্তু এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য যাদের, তারা কিন্তু সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, যারা এই বিষয়টা জানেন বোঝেন, তারা চিকিৎসক, তারা ফরেনসিক বিশেষজ্ঞ, তারা কিন্তু ময়না তদন্তের রিপোর্ট বা যারা যারা ওই চেহারা দেখেছেন তাদের প্রত্যেকের বক্তব্য, ওখানে যা যা হয়েছে একজনের দ্বারা তো সেটা হওয়া সম্ভব না। সঞ্জয় রায় সে নিরপরাধ না অপরাধী জানি না, কিন্তু সে যদি অপরাধী হয়ও, সে যদি কালপ্রিট হয়ও, তাহলে তার সঙ্গে আরও কারুর থাকার সম্ভাবনা কিছুতেই উড়িয়ে দেওয়া যায় না। এটাও কিন্তু আমরা ওই যারা এই ব্যাপারটা জানেন, চিকিৎসকরা যারা একমাত্র গোটা ব্যাপারটা বিশ্লেষণ করে বলতে পারেন সঠিকভাবে, তাদের কথা অনুযায়ী আমরা বলছি। সারা বাংলার মানুষ যেটা চাইছেন, আমরাও তা সেটা চাইছি যে সত্য সামনে আসুক। এটা একটা লোকের কাণ্ড না, ওকে তো শাস্তি দেওয়া উচিতই। তার সাথে সাথে ওর সাথে যারা এই ব্যাপারটার সঙ্গে জড়িত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, তাদের প্রত্যেককে ধরতে হবে। এতে যারা যারা যুক্ত এবং সেই দোষীদের পিছনে মদতদাতা যদি কেউ থেকে থাকে তাদেরও চিহ্নিত করতে হবে। সমস্ত কথা ওর বাবা মার কাছে শুনলাম, ওটা একটা লোকের পক্ষে সম্ভব না। আমরা সব রকম কাজ করছি। There are more than one people will find out. There is a way to find it. Scientific evidence is there.